আরে স্যার, বলছি তো আমার ছুটি লাগবে না। আমি এই বেশ ভালো আছি। অফিস করছি, বাড়ি যাচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, এই নিয়ে দিব্য চলে যাচ্ছে। ওহে না না, শুধু অফিস বাড়ি আর বাড়ি অফিস করলে শরীর টেকে না। কাজ তো তুমি ভালোই করো, আমি জানি, কিন্তু তার সাথে মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য তো মাঝে মাঝে কোথাও বেরিয়ে পড়তে হয়। এতে মনটাও ভালো থাকে আর কাজেও ভালো মন বসে। স্যার, আপনাকে যত দেখি তত অবাক হয়ে যাই। সবাইকে শুনি অফিসে ছুটি চেয়েও পায় না, আর আপনি সামনে থেকে ছুটি কাটিয়ে আসতে বলছেন। আপনার মতো বস আমি কোথাও দেখিনি। আরে, তোমার মতো ভদ্র কাজ পাগল এমপ্লয়িও যে আমি কোথাও দেখিনি। দেখো, তোমরা আমার এমপ্লয়ি, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্বও যে আমার। শুধু তোমাদের দিয়ে কলুর বলদের মতো খাটালেই চলবে? অগত্যা বাক্সপত্র গুছিয়ে দুদিনের জন্য আমার দেশের বাড়ি কুসুমপুর থেকে ঘুরে আসবো বলে ঠিক করলাম। ও দাদা, কুসুমপুর যাবার গাড়ি কি ঠিক টাইমে আছে? না দাদা, গাড়ি তো 2 ঘন্টা লেট দেখাচ্ছে। লাইনে কাজ হচ্ছে তো, সব গাড়ি লেট করছে তাই। কত নম্বর প্ল্যাটফর্মে আসবে? গাড়ি 16 নম্বর প্ল্যাটফর্মে আসবে। মনে মনে ভাবলাম, একেই মেঘ করে সকাল থেকে দিনটা কেমন একটা হয়ে আছে, তার ওপর ট্রেন লেট করে পৌঁছলে বাড়ি ঢুকতে অন্ধকার হয়ে যাবে। এসব সাত পাঁচ ভাবছি এমন সময় কুসুমপুর যাবার গাড়ি স্টেশনে ঢুকলো নির্দিষ্ট প্ল্যাটফর্মে। আমি উঠে বসলাম নিজের সিটে। আর চাওয়ালার থেকে এক কাপ চা খেয়ে বৃষ্টি দেখতে দেখতে এগিয়ে চললাম। খবরে আবহাওয়া রিপোর্টে ঠিকই বলেছে দেখলাম, আগামী 3 দিন এই দুর্যোগ চলবে। এই না হলে ভরা আষাঢ়। তবে চিন্তা হতে লাগলো, ট্রেন থেকে নেমে বাকি পথটা যাবার জন্য কোনো যান পরিবহন পাবো কিনা সেই। নির্দিষ্ট সময় থেকে 3 ঘন্টা লেট করে যখন ট্রেন থেকে নামলাম, তখন কুসুমপুরে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। কাতর চোখে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলাম যদি কোনো রিক্সা দেখতে পাই। স্টেশনের বাইরে এক চায়ের দোকানে দোকানদারকে জিজ্ঞাসা করলাম কোথা দিয়ে রিক্সা পাই। কে? মন্দির যাবার রিক্সা? এই বাদলের মধ্যে? হাসালে বাপু, হা 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 হা। বলি, একদিনে কোনোদিন বাদলার সময় রিক্সা পাওয়া গেছে যে আজ যাবে? তা ভালো কথা বলতেছি, এই বাদলায় কোথাও যেও না গো, এইখানে বসে থাকো কিছুক্ষণ, বৃষ্টি ধরলে তখন যেও কোন। না গো খুড়ি, অত বসলে আমার হবে না। একেই এত দেরি হয়ে গেছে, আরো বসলে আরো দেরি হয়ে যাবে। হ্যাঁ, এই বাদলার দিনে যাবে? একটু তা দাঁড়িয়ে গেলে হতো না? আচ্ছা, যাচ্ছ যখন যাও, তবে বাপু সাবধানে যেও। অতঃপর বৃষ্টির মধ্যেই ছাতা মাথা দিয়ে চলতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। একটা মাঠের ধার দিয়ে যাবার সময়
বৃষ্টির তোর আরো কিছুটা বাড়ল। না, আর হাঁটা যাচ্ছে না। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো সূচের মতো বিচ্ছে শরীরে। বৃষ্টি একটু কমলে না হয় আবার হাঁটা শুরু করব। এই বলে একটা বড় অশ্বত্থ গাছের নিচে আশ্রয় নিলাম। বৃষ্টি কিন্তু কমল না, বরং তার সাথে যোগ দিল বিদ্যুৎ চমকানো আর কান ফাটানো শব্দে বাজ পড়ে। হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল, আর তার সাথে একটা কান ফাটানো বাজের শব্দে চারিদিক আলোর ঝলকানিতে ভরে উঠল। ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে না পেরে আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালাম। আশ্চর্যের বিষয়, দেখলাম বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে। তারপর বৃষ্টি একেবারে থেমে গেল। হাঁপ ছেড়ে বললাম, যাক বাবা, এবার তাড়াতাড়ি পা চালাই, বাড়ি ঢুকতে হবে। সবাই নিশ্চয়ই চিন্তা করছে। ক্রমে চলতে চলতে অনেকটা এগিয়ে এলাম। অবশেষে মাঠ পেরিয়ে পুকুর পাড়ে বটগাছটার কাছে এসে পৌঁছলাম। এই বটগাছটার ঝুড়ি ধরে বাচ্চারা এমনভাবে দোলনা ঝোলে যেন কোনো দোলনা এটি। তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল আমার চোখের সামনেই। কোনো রকম দমকা হাওয়া ছাড়াই বটগাছের একটা ঝুড়ি দুলে উঠল, যেন সেটা ধরে কেউ দুলছে, কিন্তু চোখে কাউকে দেখা যাচ্ছে না। আমি এইসব দেখে ভারী অবাক হয়ে গেলাম। তারপর একবার আবার সেই ঝুড়িটা দুলে উঠল। এসব দেখে কিছুটা ভয়ও পেয়ে গেলাম। এ কেমন ঘটনা ঘটছে? কেমন যেন একটা জেদ চেপে গেল আমার। জোর করে বলপূর্বক ঝুড়িটা চেপে ধরলাম, আর ঠিক তখনই কেউ যেন পাশ থেকে ছুটে পালিয়ে গেল। মাটিতে তার পায়ের শব্দ পাওয়া গেল, কিন্তু কাউকে দেখতে পাওয়া গেল না। এতে খুব ভয় পেয়ে গিয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে পুকুর ধার, চণ্ডী মণ্ডপ, কুয়োতলা সব পেরিয়ে নিজের বাড়ির দরজায় পৌঁছলাম। মা, বাবা, বৌদি, তোমরা সব কোথায় গেলে? মা, বাবা। বাড়িতে পৌঁছে মা, বাবা, বৌদি বলে জোরে জোরে ডাকতে লাগলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাড়িতে কেউ কোথাও নেই। কিন্তু তুলসী তলাতে প্রদীপটা ঠিক জ্বলছে, উঠানে উনানটাও জ্বলছে, তাতে হাঁড়ি চাপানো, যেন কেউ রান্না করছে। কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? তারপর আবার চিৎকার করে ডাকলাম, মা, বাবা, বৌদি, তোমরা সব কোথায় গেলে? মা, বাবা। এসবের পর আমি আশাহত, ভীত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। চোখে জল নিয়ে দরজার বাইরে পা দিতেই হঠাৎ চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে আমার অতি প্রিয় পাড়ার পরোপকারী দাদা কমলদা অদ্ভুত নীরব দৃষ্টিতে সে চেয়ে আছে আমার দিকে। তুমি? তোমাকে দেখতে পেয়েছি কমলদা। ওরা ওরা সবাই কোথায় গেল? কেউ তো কোথাও নেই। ওরা সব কোথায়? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? কমলদা এতক্ষণ নির্বিকার মুখে দেখে যাচ্ছিল আমাকে। এবার কথা ফুটলো তার মুখে, শান্ত হও,
শান্ত হও নিখিল। প্রথম প্রথম এমনটা হয়, আস্তে আস্তে মানিয়ে নিতে হয়, সব সয়ে যায়। কি? তার মানে কি সয়ে যায়? কি হেয়ালি করছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না নিখিল? হ্যাঁ, না, মানে কি বুঝবো বলো। তুমি যে আর বেঁচে নেই নিখিল, তুমি যে আর বেঁচে নেই। কমলদার কথা শুনে আমার মনে হলো একটা বাজ পড়লো আমার মাথায়। কি কি বললে তুমি কমলদা? আবার একবার বিদ্যুৎ চমকের মতো আমার মনে পড়ে গেল কমলদা যে আর বেঁচে নেই। আমি খবর পেয়েছিলাম কলকাতায় 5 মাস আগেই কমলদা ম্যালেরিয়ায় ভুগে মারা গেছে। কিন্তু কমলদা, তুমি যে কথা শেষ হতে না দিয়েই কমলদা বলল, হ্যাঁ নিখিল, আমি মারা গেছি 5 মাস আগে, আর তুমি আজ। কি বলছো তুমি কমলদা? এ কি করে সম্ভব? আমি মারা গেছি? আমি কিছু বুঝতে পারছি না। এ কেমন করে হয়? এমনটাই হয় নিখিল। আকস্মিক ভাবে হঠাৎ কেউ মারা গেলে বেশ কিছুক্ষণ সে নিজেই বুঝতে পারে না যে সে আর বেঁচে নেই। তখন জীবিত কোনো মানুষকে সে দেখতে পায় না। তাই তুমি তোমার মৃত্যুর পর থেকে গ্রামের কোনো জীবিত মানুষকে দেখতে পাওনি। বটগাছে ঝুড়িতে দোলা বাচ্চাটাকে তুমি দেখতে পাওনি, কিন্তু সে অনুভব করেছিল তার আশেপাশে কেউ আছে। তাই সে ভয় পেয়ে ছুটে পালায়। তোমার বাড়িতেও তোমার মা, বাবা, বৌদি কাউকে দেখতে পাওনি। তবে এটা ক্রমে ক্রমে অভ্যস্ত হয়ে গেলে এমনটা আর থাকে না। কিন্তু কমলদা, আমি যে এখনো বিশ্বাস করতে পারছি না। আমি কখন? তখন কমলদা একটা হাত রাখলো আমার কাঁধে, আর ইশারাতে আমায় নিয়ে চললো কোথাও। ক্রমে পথ পেরিয়ে আমরা মাঠের ধারে সেই বিশাল অশ্বত্থ গাছটার কাছে এসে পৌঁছলাম। বৃষ্টির থেকে বাঁচতে আমি যেটার নিচে আশ্রয় নিয়েছিলাম, সেখানে পৌঁছে কমলদা ডান হাতটা বাড়িয়ে দিয়ে সামনের দিকে কিছু একটা নির্দেশ করলো। সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখতেই আবার যেন বাজ পড়লো আমার মাথায়। অদূরেই একটা জল কাদা মাখা মানুষের শরীর পড়ে থাকতে দেখলাম অশ্বত্থ গাছের তলায়। গাছটার দেহটা বোধহয় কোনোভাবে ঝলসে পুড়ে গিয়েছে বাজে। আরো কাছে গিয়ে দেখলাম মৃতদেহটি আমার নিজের। সঙ্গে সঙ্গে বুঝে গেলাম
গাছতলায় দাঁড়িয়ে থাকার সময় বাজ পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আমার মৃত্যু হয়, এটা এতক্ষণ আমি নিজেও বুঝতে পারিনি। চলো ভাই, কেঁদে আর কি করবে? এখানের কাজ ফুরিয়েছে। এবার যে আমাদের যেতে হবে সেই চিরশান্তির না ফেরার দেশে।